আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল ডাকছে, আবির মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের ওপরে রাখা ফোনে টাইমটা দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ। কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকেই নিবি, কেউ ভেতরে যেন না ঢুকে। আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আবিরের পার্সোনাল সেক্রেটারি কিছু খাবার আর 1 কাপ কফি নিয়ে আসছে। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল, তারপর দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেওয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা, তার সাথে একটা দেওয়ালে 2টা হাতের ছবি আঁকা, যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল। একটা বড় হাতের ওপর একটা পিচ্চির হাত শক্ত করে ধরা, নিচে 2টো লাইনও লেখা, আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাত ছাড়বো না আমি ততদিন। তার নিচে 2 পাশে 2টো লাভ ইমোজি, মাঝখানে ডি লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে, মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করে বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য নাম আছে? হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহদিবা, দিবা মানে তো ডি দিয়ে শুরু, তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সব কিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করছে, যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না। পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের ওপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ ওভাবেই উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো, খাসনি কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পার্সোনাল সেক্রেটারিকে ডেকে 1 প্যাকেট কাচ্চি আর ঔষধ আনতে বলেছে। আবির ফোন বের করে মামুনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, কিরে এ সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামল। হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। কল কাটতেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সব সময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো, কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায় আর কি খায়, আর মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যা জ্বর সর্দি, এজন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল জ্যামে আছে, একটু দেরি হবে। আমি যেন কোচিংয়ের ভেতরে বসি। আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে যাব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে। আমি সাইড দিতে বলছি, কিন্তু মাতালের মতো কী যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি।
ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম, আমার ফোনে ভাইয়ার নাম্বারে কল দিচ্ছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে। তারপর আমি দৌড়ানো শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশে কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড়াতে শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখন আবার ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিচ্ছি। ওই ছেলেকে আটকে 2-3 জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে। পরে কেউ একজন পুলিশকে কল দিয়েছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দুহাত টেবিলের ওপর রেখে তার ওপর মাথা রাখলো। তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলোকে আলতেভাবে ছুঁয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুলে। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে অকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে, চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসলো। তারপর শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো, হুম। মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, দেওয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবির কথা ঘুরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে, তার জন্য নয়। তুই চাইলে ওইখানের সব কয়টা ছেলে এখনই তোর পায়ে ধরে মাপ চাইবে, আর কোনো দিন কোচিংয়ের আশেপাশেও আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে, তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয় পাস, আমি চাই না। আজে বাজে প্রেশার দিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি। আমি প্রশ্ন নিয়ে আসব। জান্নাত তোর পরীক্ষা নেবে। দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে জান্নাত আপু কীভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোকে করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে আবিরের পার্সোনাল সেক্রেটারি খাবার আর ওষুধ নিয়ে এসেছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে। পার্সোনাল সেক্রেটারি ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতই রাগে ফুঁসেছে। অফিসের সবার সাথেই হুটহাট করে রাগ দেখাচ্ছে। নিজের রাগ কন্ট্রোলই করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাতাপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলেই জান্নাতাপুর কাছে আর পড়ব না। তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমেষেই মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কী এমন জাদু আছে, যে হাসি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম। মেঘ তাকাতেই আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি, কাউকে কিছু বলার দরকার নেই। যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো।